স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং গণিত গুণনীয়ক। তারপর আমরা প্রক্রিয়া প্রতীক জানবো এবং সম্পর্ক প্রতীক। কিছু আমরা গণিতের যে বেসিক বিষয় আমরা আজকে ইনশাআল্লাহ আমরা জানবো। তো ক্লাসটি মনোযোগ দিয়ে আমরা করবো ইনশাআল্লাহ। তোমরাও একটু মনোযোগী হও এই ক্লাসে। তো আমরা ক্লাসটি শুরু করি। তো এখন দেখো, প্রথমে আমরা কি বলেছি যে সংখ্যা সংখ্যা প্রতীক হচ্ছে কয়টি? সংখ্যা প্রতীক হচ্ছে কয়টি? 10টি। 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা প্রতীক, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ হচ্ছে সংখ্যা প্রতীক। আমাদের সংখ্যা প্রতীক প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হচ্ছে 10টি। তারপর এখন আমরা প্রক্রিয়া প্রতীক কয়টি? তো প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। প্রক্রিয়া প্রতীক এখন আমরা লিখবো প্রক্রিয়া প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। কি? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আমরা বীজগণিতে যোগকে বলি কি প্লাস, এবং বিয়োগকে বলি মাইনাস, আর গুণকে বলি ইনটু, আর ভাগকে বলি বাই বা ডিভিশন। এখন আমরা লিখব সম্পর্ক প্রতীক। কি লিখব? সম্পর্ক প্রতীক। তো সম্পর্ক প্রতীক কয়টি? তো সম্পর্ক প্রতীক হচ্ছে সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, তারপর ক্ষুদ্রতর নয়। এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক। এখন আমরা জোড় সংখ্যা আমরা দেখি। জোড় সংখ্যাগুলো, জোড় সংখ্যাগুলো হচ্ছে কি? জোড় সংখ্যা আমরা লিখি। জোড় সংখ্যা হচ্ছে যেমন 2, 4, 6, 8, 10, 12। আরো জোড় সংখ্যা আছে। অর্থাৎ জোড় সংখ্যা হলো যে সংখ্যাকে কি ভাগ করলে ভাগ শেষ থাকবে না, এটি হচ্ছে জোড় সংখ্যা। এখন আমরা বিজোড় সংখ্যা লিখবো। বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো লিখি। বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 4, 4 তো জোড়, 4, 1, 3, 5, 7, 9, তারপর 11। এ হচ্ছে কি? এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমরা লিখবো যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে কি? 2, 3, 5, 7, 9 হবে না মৌলিক সংখ্যা, কারণ 9কে ভাঙলে এটা অনেকগুলো সংখ্যা বের হয়। তারপর এখানে 11, তারপর 13 ইত্যাদি আরো সংখ্যাগুলো আছে, আমি কয়েকটি লিখছি। তারপর এখন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এখানে দেখো কত। তারপর এখানে যৌগিক সংখ্যা হতে পারে কি? 1, তারপর কেন 4, 6, 8, 10, 12। ঠিক আছে। এখন আমরা এই ক্লাসে আমরা কি শিখেছি? সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো হচ্ছে কি? সংখ্যা প্রতীক। তো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রতীক আমাদের কি? 10টি। তারপর প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সম্পর্ক প্রতীক হচ্ছে সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, তারপর বৃহত্তর নয়, ক্ষুদ্র নয়। জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12। অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ কি থাকবে না, এটি হচ্ছে কি? জোড় সংখ্যা। যেমন আমরা যদি এই সংখ্যাকে ভাগ দিই, যেমন আমরা কি 12কে ভাগ দিই, এই যে 12কে যদি আমরা ভাগ দিই কত দিই? যে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে কত? 6, 6 দুগুণা কত? 12। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ কি? ভাগ শেষ থাকবে, ভাগশেষ থাকলে বিজোড় সংখ্যা, আর ভাগশেষ যদি থাকে না তাহলে জোড় সংখ্যা। যেমন আমরা যদি 11কে ভাগ দিই, কেন 11, 2কে যদি 11 দিয়ে ভাগ দিই তা কবার যাবে? 5 দুগুণ না কত? 10। কেন 11 থেকে 10 বিয়োগ করলে 1। এখানে দেখো এই যে 1 রয়েছে, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, এটি হচ্ছে কি? বিজোড় সংখ্যা। আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে না, এটি হচ্ছে জোড় সংখ্যা। তারপরে কেন দেখো, তারপর এখানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কিভাবে বের করব? এখন দেখো মৌলিক সংখ্যা আমরা কিভাবে বের করি। যেমন এখানে দেখো আমরা
যে আমরা প্রথমে মৌলিক সংখ্যা কার আমরা 2 এর বা করি, 2 দিয়ে আমরা দেখো এখানে 2 এর মৌলিক সংখ্যা বা করব 2, তখন 1 এবং 2, তখন যদি 2 দিয়ে যদি 1 কে ভাগ দেই কয়বার যাবে, 2 একে কত কত 2, 2 2 1 দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত একবার যাবে, 2 একে কত 2, এখন 2 দিয়ে যদি আবার এখানে ভাগ 2 বার মাঝে দেই সবাই একবার, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করলে শুধু 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যাগুলি যে সংখ্যাকে ভাগ করলে মানে 2 এর অধিক সংখ্যা আমরা পাবো, এটি হচ্ছে কি যৌগিক সংখ্যা। আমি একটু দেখাই, এখন দেখো তারপর আমরা 4 আমি কি বলেছি, যেখানে আমরা কিভাবে বের করছি 2 হচ্ছে মৌলিক সংখ্যা, কিভাবে হয়েছে, যে সংখ্যাকে ভাগ করলে দুইটি ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, ওইটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন আমরা 4 কিভাবে মৌলিক সংখ্যা নয়, আমরা যদি 4 কে ভাগ দেই, যেমন 4 কে 1 দিয়ে ভাগ দিলে হবার 4 বার, 2 কে ভাগ দিলে হবার 2 বার, তারপর 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না 4 বার, 4 কে ভাগ দিলে কত কি 4 4 মধ্যে দিব একবার, কারণ দেখো 3 এর অধিক বার সংখ্যা পেয়েছি, ঠিক আছে। তো যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা ছাড়া মানে ওই সংখ্যা ছাড়া অনেকগুলো সংখ্যা আমরা মানে ভাগ করলে পাই, তাহলে এটি যৌগিক সংখ্যা। আর যে সংখ্যা ভাগ করলে ওই সংখ্যা ছাড়া 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, ওইটি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি আমরা এখন 12 কে যদি আমরা ভাগ দিই, যেমন 12 মৌলিক সংখ্যা নিয়ে আমরা দেখি, যেমন 12 কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই কবার যাবে, 12 একে কত 12, তারপর 2 দিয়ে যদি আমরা ভাগ দিই কত 6, 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণা 12, 3 দিয়ে ভাগ দিলে 3 সেইটা 12, 5 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 6 দিয়ে ভাগ দিই যদি 6 দুগুণা কত 12, 7 8 9 10 11, 12 দিয়ে যদি আবার 12 দিকে ভাগ দেই তাহলে একবার। তাহলে আমরা 12 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। কেন মৌলিক সংখ্যা নয়? কারণ যে সংখ্যাকে ভাগ করলে কি অনেকগুলো আমরা সংখ্যা পাবো, ওটি হচ্ছে যৌগিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা নয়। আর যে সংখ্যাকে ভাগ করলে কি ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা মানে আমরা যদি এখন 7 কে যদি কেন ভাগ দিই, কেন দেখো 7, 7 কে যদি আমরা 1 দিয়ে ভাগ দেই তাহলে 7 একে 7, এবং আর কোন সংখ্যা দিয়ে যাবে না, আবার 7 দিয়ে ভাগ দিলে 7 একে 7। যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা পাওয়া যায় না, ওইটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে ভাগ করলে অনেকগুলো সংখ্যা আমরা পাই, এটি হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 12 কে আমরা কি ভাগ দিয়েছি, যেমন 1 2 3 4 7 ধারাবাহিক আমরা 12 পর্যন্ত ভাগ দিয়েছি, কি পেয়েছি আমরা, এই যে 1 2 4 6 12, তো 12 এর যৌগিক সংখ্যা হচ্ছে এইগুলো। তো আমরা 12 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু এবং 7 মৌলিক সংখ্যা। 7 যৌগিক সংখ্যা নয় কেন, আর 7 কে ভাগ করলে শুধু 7 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যাবে না, এটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তোমরা বুঝতে পেরেছো, কোনটা মৌলিক সংখ্যা এবং কোনটা যৌগিক সংখ্যা। এবং তোমরা জোড় সংখ্যা বুঝেছো, জোড় সংখ্যা কি, যে সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ থাকবে না, এটি হচ্ছে কি জোড় সংখ্যা। যে কোন সংখ্যা, যেগুলো আমরা যদি মনে 8 কে ভাগ দেই কত 2 দিয়া, 8 কে যদি 2 দিয়ে আমরা ভাগ দেই দেখো তো 2 দিয়ে ভাগ দিয়ে 4 4 দুগুণা 8, কিন্তু দেখো তো আমরা এখন যদি আমরা 2 কে 9 দিয়ে ভাগ করি তো 4 দুগুণা 8, তাহলে কত থাকে 1, তাহলে একটা ভাগ শেষ হয়েছে। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কি ভাগ শেষ থাকবে, এটি হচ্ছে বিজোড় সংখ্যা। আর যে সংখ্যাকে ভাগ 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে না, এটি হচ্ছে জোড় সংখ্যা। ভাগ শেষ থাকলে বিজোড় সংখ্যা, আর যদি ভাগ শেষ থাকে না তাহলে এটি জোড় সংখ্যা। তারপর দেখো সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক হচ্ছে সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, এগুলা। বৃহত্তর এবং ক্ষুদ্রতর তোমরা কিভাবে চিনবে, দেখো আমরা অনেক সময় যে এই সংখ্যা এটি বৃহত্তর না এটি ক্ষুদ্রতর, আমরা অনেক সময় যে আমরা ওইটি কোনটা বৃহত্তর এবং কোনটা ক্ষুদ্রতর আমরা যে মনে রাখতে আমরা খুব অসুবিধা হয়। তবে একটি টেকনিক দেখাই দিই তোমাদেরকে, তোমরা কিভাবে, যেমন মনে করো তোমরা আমরা 1 2 3 4, তারপরে কেন লিখছি, এখন দেখো এখানে কত লিখছি আমি, লিখছি 1234। এখন এই সংখ্যাকে যদি আমি আবার কি করি, এর থেকে সংখ্যাগুলো যদি একটু উল্টাই, তাহলে এখানে 4 আনি, তারপর এখানে 3, তারপরে 2, তারপরে 1। একটু মনোযোগী হয়, এখন আমি কি বুঝাচ্ছি তোমাদের, কোনটা বৃহত্তর এবং ক্ষুদ্রতর মনে রাখার টেকনিক, যে কৌশলটা আমরা কিভাবে আমরা মনে রাখবো অনেকদিন। তো আমরা 1 2 3 4 ধারাবাহিক লিখেছি, তারপর দেখো তারপর এই সংখ্যাকে আবার কি করেছি আমি একটু উল্টিয়ে লিখেছি। তো প্রথমে এই সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কেন লিখেছি কত হয় 1234, আর এই সংখ্যাকে যদি উল্টাই তাহলে কি 4321 এই সংখ্যা হয়েছে।
এখন এই দেখো তোমরা একটা জিনিস দেখো, এই যে আমরা সংখ্যাটা লিখেছি, সব সময় এই যে কোণা, এই যে কোণার মধ্যে সবসময় ছোট সংখ্যা হয়, এখানে যদি এক হয় তো অবশ্যই এখানে 2 হবে। কেন হবে? এখানে দেখো একটা মুখ, ওদের একটা মুখ, দুইটা কি আছে, মুখ আছে, তাহলে কি অবশ্যই কেন এক যদি হয় কেন 2 হবে। তারপরে কেন দেখো, এখানে যদি আবার এক হয় তাহলে কেন 2 বসবে। কেন বসবে? কারণ সবসময় কোণার থাকে ছোট সংখ্যা, আর এখানে একটা মুখ, আর এখানে দেখো দুইটা আছে, ঠিক আছে, তো 2 মুখ, তাহলে কেন এক মুখে ছোট সংখ্যা বসবে, আর এখানে তো 2টা মুখ আছে, 2টা বড় সংখ্যা বসবে। তাহলে এখানে যদি মনে করো আমরা 3 বসাই, তাহলে এখানে কত বসাবো? তো অবশ্যই এখানে আমরা 4 বসাবো। তারপর এখানে যদি আমরা কত বসাই, এখানে যদি মনে করো 5 বসাই, তাহলে অবশ্যই এখানে 6 বসাবো। কেন বসাবো 6? কারণ এখানে দেখো একটা, আর এখানে দেখো কত, 2টা। তো তোমরা এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে দেখো কি বসাবো, আমরা এটা বসাবো না এটা বসাবো। যদি আমরা এখানে কি একটা বসাই তাহলে এটা ভুল হবে, কারণ আগে বলেছি এই কোণাত কি বড় সংখ্যা কি ছোট সংখ্যা থাকে, আর এই কোণাত বড় সংখ্যা থাকে, তাহলে এখানে কি বসবে, এটা বসবে, ঠিক আছে, সব ঠিক এটি বসবে। বুঝতে পেরেছো? আর এখানে কি বসাবো আমরা, এখানে বসাবো এটি, এগুলা বসাবো। তাহলে দেখো এখানে এক মানে 2 তনে 1 তনে 2 বড়, এখানে লিখছি এটা 2 তনে কত 3 বড়, কি লাগবে বড়, এখানে কোণাত একটা আর এখানে 2টা, তাহলে 2 থেকে 3 বড়। যে আগে কেন বলেছি এখানে কত 3 থেকে কত 4 বড়। কিভাবে বড়? যে কিভাবে বড়, আমি এখানে দেখো এখানে আছে এই কোণাত একটা, এখানে আছে 2টা, 3 থেকে 4 বড়। আবার দেখো এই যে এটা লিখেছি, এখানে কয়টি, এখানে এক থেকে কত 2 বড়, এখানে একটি, এখানে একটি, এখানে 2টি, এইভাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে কি, এটি হচ্ছে বৃহত্তর আর এটি হচ্ছে ক্ষুদ্রতর। এই যে মনে রাখার টেকনিক, সব সময় তোমরা এইটা মনে করবে, এখানে থাকবে ছোট সংখ্যা আর এখানে 2টা, এখানে থাকবে কি বড় সংখ্যা। তো ক্ষুদ্রতর আর বৃহত্তর তোমরা চিনতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমান, সমান মানে কি? সমান হচ্ছে যে একটা পাল্লা যখন আমরা মাপি তাহলে অবশ্যই 2 গেলা, যে পর্ণ এক গেলা আর হিল এক গেলা, তাহলে 2 গেলা কি সমান। তো সমান মানে তো তোমরা বুঝতে পেরেছো। যেমন এখানে লিখছি যে 1+4 সমান কত 5, এই 5 আর 1+4 এই দুইটা যোগ করলে কি সমান হয়। তারপর এখানে লিখে যদি আমরা দেখো 5 সমান, আবার যদি লিখি 1+3, তাহলে এটাও কিন্তু এটাও সমান, কিন্তু এটা আবার এগুলো সমান, এগুলো সমান, তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমি লিখি এভাবে 5 যোগ সমান 1 যোগ কি 3, কি তাহলে কি হইলো, এটা সমান হয়েছে না, এটি সমান হয়নি, মানে এটি কি সমান নয়। তারপরে কেন বুঝতে পেরেছো, ও যে একটা সংখ্যা লিখেছি কেন, এটা কি বৃহত্তর নয়, বৃহত্তর নয় মানে কি। তো আমরা যদি এই সংখ্যাকে যদি লিখি বৃহত্তর নয়, তোমরা একটু এখানে আমি লিখি বৃহত্তর কিভাবে নয়। যেমন মনে করি আমরা ফার্স্ট থেকে যদি আমরা কি এই সংখ্যা যদি এখন আমরা কি দেই, কেন 4 দেই, তাহলে কি ফার্স্ট নিয়ম এই কোণার মধ্যে ছোট সংখ্যা থাকবে আর এটা কেন কি বড় সংখ্যা থাকবে, এটা কি এটি হচ্ছে কি ক্ষুদ্রতর নয়। যদি কেন আমরা এখানে দেই, যদি মনে করো সাপোজ এখানে দেই কেন 6, তারপর সেই সংখ্যা দিয়ে যদি কেন কত দেই এখানে 7, এটা কিন্তু বৃহত্তর নয়। বুঝতে পেরেছো? কেন? কারণ এই এদের কি এই এখানে 7 এখানে 8 হবে। কিভাবে হবে? কারণ সবসময় বলেছি কেন ছোট সংখ্যা হইলে কেন বড় সংখ্যা হবে, যাতে 6 7 থেকে 6 কেন ছোট, কিন্তু কেন বৃহত্তর না এটা। বুঝতে পেরেছো তোমরা? ক্ষুদ্রতর আর বৃহত্তর তোমরা বুঝতে পেরেছো। যে আমি উদাহরণ এখানে দিয়েছি, সমান নয় কিভাবে, বৃহত্তর নয় কিভাবে, ক্ষুদ্রতর নয় কিভাবে। তারপর এখানে আমি এখানে যে তোমাদের জোড় সংখ্যা বুঝিয়েছি, তারপর এখানে কি বেজোড় সংখ্যা বুঝিয়েছি। তারপর বুঝতে পেরেছো। তারপর এখানে বৃহত্তর, বৃহত্তর কিভাবে মনে রাখবো, এখানে আমি কি বৃহত্তর এবং ক্ষুদ্রতর কিভাবে মনে রাখবো এখানে বুঝিয়েছি, এবং কোনটা বৃহত্তর টেকনিকগুলো তোমাদেরকে ইয়ে করেছি। তো আজকে আমরা এই ক্লাসে কি শিখলাম, সংখ্যা প্রতীক শিখলাম। সংখ্যা প্রতীক হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি সংখ্যা প্রতীক 10টি, তারপর কেবল 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। সম্পর্ক প্রতীক সমান, বৃহত্তর ক্ষুদ্র সমান নয়, বৃহত্তর নয় ক্ষুদ্র নয়। তারপর এখানে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2 4 6 8 10 12 অনেকগুলো জোড় সংখ্যা আছে, আমি 2 থেকে 12 পর্যন্ত লিখেছি। তারপর এখানে দেখো বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11, এই সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। তো যে আমি আবার বলি, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কি ভাগ শেষ থাকবে না, এটি হচ্ছে জোড় সংখ্যা, আর যে সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ থাকবে এটি হচ্ছে বেজোড় সংখ্যা। তারপর মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে ভাঙলে বা ভাগ করলে ওই এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যাবে না, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে ভাগ করলে অনেকগুলো সংখ্যা আমরা পাই, এটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এখানে তো আমি বুঝিয়েছি তোমাদেরকে, এই যে 4 দিয়ে বুঝিয়েছি এবং আরেকটা 12 দিয়ে বুঝিয়েছি। এরপরে এটি হচ্ছে মৌলিক যৌগিক সংখ্যা, ঠিক আছে।
তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে শিখবো, এবং এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের কারণে অন্যরা শেখার সুযোগ পাবে। এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি তুমি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।